আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকা। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইফ স্যারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ওকে, আমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবো ইনশাআল্লাহ। ব্যাস এক। আসিফ ভাই, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, অনেক সুস্থ রেখেছেন। মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে আবারও একটি পড়াশোনার মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানিয়ে দাও, আর তোমরা যদি পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে দাও, কলম দিয়ে যদি তুমি লেখা শুরু করো মহান আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামতের প্রশংসা, সাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু আমার একটা নিয়ামতের প্রশংসা করে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে এই সময় দেখবেন অনেকেই মেডিকেলে কাতরাচ্ছে, অনেকেই অনেক অনেক কষ্টে রয়েছে। প্রিয় ভাইরা, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের অনেক সমস্যা। এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আমরা ক্লাসে দ্রুত জয়েন করে ফেলবো। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। ওকে, আমাকে একটু জানাবেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমরা দ্রুত জয়েন করে ফেলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ক্লাস লাইভ করবেন, কারণ লাইভ ক্লাস করার মজাই আলাদা। বুঝতে পারছেন? লাইভ ক্লাস করার মজাই আলাদা। অনেক অনেক মজা আছে লাইভ ক্লাস করার মধ্যে, অনেক মজা আছে। এটা কিন্তু আপনি রেকর্ড ক্লাস করে বুঝতে পারবেন না। এই জন্য সবসময় লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের সঠিকভাবে যেভাবে পড়লে আল্লাহ তাআলা আমরা চাকরি পাবো, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেইভাবে পড়ার তৌফিক দান করেন। আর আমার প্রিয় ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। প্রিয় ভাইরা, আমরা শুরু করছি আজকে আমাদের লেকচার 2। এই 2 নম্বর লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনারা শিক্ষক হতে যাচ্ছেন এবং যারা সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবেন। তো এই যে সামাজিক বিজ্ঞান যারা পরীক্ষার্থী আছেন, এই ক্লাসটা করলে আপনার লিখিত একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। অলরেডি আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম জনপদ। এই জনপদগুলো আমরা যেভাবে পড়ছি ওইভাবে যদি আমরা লিখে দেই, আমরা ফুল নাম্বার পাবো ইনশাআল্লাহ। ওকে,
তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি আমরা সবাই একটু বি কেয়ারফুল, আমরা একটু কেয়ারফুলি ক্লাসটি করব ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে ভারত উপমহাদেশের ইতিহাস, মৌর্য সাম্রাজ্য। সবাই আমরা লিখব হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য লিখব সবাই। এই মৌর্য সাম্রাজ্য হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন সাম্রাজ্য। ভারতের সবথেকে প্রাচীন সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সময়কাল হচ্ছে 224 বিসি, 224 বিসি থেকে 185 বিসি পর্যন্ত। এই বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। ওকে, বিসি মানে কি? এই বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। এই বিফোর ক্রাইস্ট মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে, ক্রাইস্ট মানে যীশু খ্রিস্ট। তাহলে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। তার মানে এইটা হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ আর এইটা হচ্ছে খ্রিস্টাব্দ। ঠিক আছে? তাহলে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দের গণনা, যদি যীশু খ্রিস্টের জন্ম 1 সালে, ধরেন যে এইখানে 0, যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছে তখন আমরা 1 সাল গণনা করা শুরু করেছি। কিন্তু তার আগের যে ঘটনাগুলো, এগুলো আমরা কিভাবে গণব? এই ঘটনাগুলো বেশি থেকে কমের দিকে আসবে। 5000, 4999, ঠিক আছে, 4998, এভাবে করে কমতে 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 0 হয়ে যাবে, তারপরে 1 হবে, 2 হবে, তারপরে 3 হবে, এইভাবে করে যেতে যেতে 2024 সাল হবে। ক্লিয়ার? প্রিয় ভাইরা, আমাকে একটু ইনশিওর করেন যে আপনারা ক্লিয়ার কিনা। গুড। হ্যাঁ, আমাদের এখন এই মুহূর্তে আমাদের লাইভে অনেকে আছেন। গতকালকে একজন একটা প্রশ্ন করেছিলেন যে এই খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ এটা কি সমস্যা? যেমন আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার, তিনি ভারত আক্রমণ করেছেন 327 অব্দে, তিনি মারা গিয়েছেন 323 অব্দে। তার মানে কি তিনি কি আগে মারা গিয়েছেন তারপরে এসে ভারত আক্রমণ করেছেন? বিষয়টা কিন্তু এরকম না। আমি আপনাদের একটা জিনিস এখানে বোঝানোর ট্রাই করছি। পৃথিবীর সবথেকে প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। কি সভ্যতা? মেসোপটেমিয়া সভ্যতা। পটে না, মেসোপটেমিয়া। ঠিক আছে? পটে না, হ্যাঁ, মেসোপটেমিয়া সভ্যতা সব থেকে প্রাচীন। এই সভ্যতা 5000 বিসিতে, 5000 বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে। এটা অন্য কথা। তো এই মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান বয়স কত কেউ বলতে পারবেন? আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখেন। কোশ্চেনটা হলো মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান বয়স কত? এই প্রশ্নের উত্তর যদি আমরা না পারি, মাস্টার্স পাস করার পরে যদি আমরা এই প্রশ্নটা বুঝতে না পারি, তাহলে এর থেকে লজ্জাজনক ঘটনা কিছুই হতে পারে না। ওকে, প্রিয় ভাইয়েরা, রুমে ভীষণ গরম, ফ্যানটা ছেড়ে দিছি, হয়তো আপনাদের কাছে একটু প্রবলেম করবে, একটু মার্সি করে নিয়েন, মন খারাপ করেন না, মনে কষ্ট নিয়েন না। ওকে, কারণ আমি ভীষণ গরমের মধ্যে আছি। আমি চেষ্টা করি আপনাদের সাউন্ডলেস একটা ক্লাস দেওয়ার জন্য, তারপরে চেষ্টা করছি। ওকে, সবাই একটু কমেন্ট করেন, মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান বয়স কত? সাত 7024। গুড, ভেরি গুড। স্যার বিসি বুঝি নাই। বিসি বুঝেন নাই? বিসি কেমন বুঝেন না ভাই? এই জিনিসটা না বুঝলে হবে? বিসি, এই বিসি যদি না বুঝেন তাহলে বুঝলেন না কি জীবনে? বিসি বুঝেন না? স্যার নামাজ শেষ হচ্ছে। হ্যাঁ, নামাজ শেষ হচ্ছে। ওকে, আপনার কি বিসি বুঝেন না? বিসি মানে কি? একটা হলো বিসি আর একটা হচ্ছে এডি। এডি মানে কি? এডি মানে হচ্ছে আন্ন ডোমিনো, মানে আফটার ডোমিনো। ডোমিনো মানে হচ্ছে এই যীশু খ্রিস্টের জন্মের পরের ঘটনা, আর বিসি মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনা, বিফোর ক্রাইস্ট। তাহলে এটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনা, আর আন্ন ডোমিনো মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের ঘটনা, বিফোর, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান বয়স হচ্ছে কত? 7024 বছর। হ্যাঁ, গুড।
ওকে, হ্যাঁ শোনা যায়, থ্যাংক ইউ সো মাচ। ওকে 7024, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করবেন। লাইফে যদি বিসি জিনিসটাই না বুঝেন তাহলে বুঝলেনটা কি ভাই বলেন, আর কি বুঝলেন বলেন। লাইফে যদি বিসি জিনিসটাই না বুঝেন তাহলে বুঝলেনটা কি ভাই বলেন, আর কি বুঝলেন বলেন। লাইফে যদি বিসি জিনিসটাই না বুঝেন তাহলে বুঝলেনটা কি ভাই বলেন, আর কি বুঝলেন বলেন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ আমি বলছি ক্লিয়ার। ওকে, এটা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা পড়ছি কি মৌর্য সাম্রাজ্য। মৌর্য কি সাম্রাজ্য? এই মৌর্য সাম্রাজ্য উপমহাদেশের, ভারত উপমহাদেশের সব থেকে প্রাচীনতম সাম্রাজ্য। ভারত উপমহাদেশ মনে রাখতে হবে, ভারত ভারত উপমহাদেশ, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন প্রাচীন সব প্রাচীন সাম্রাজ্য, প্রাচীন সাম্রাজ্য হলো এই মৌর্য সাম্রাজ্য। টি শার্ট পরে আসো, টি শার্ট পরে আসো, টি শার্ট। তাহলে ভারত উপমহাদেশের সব থেকে প্রাচীনতম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল? রাজধানীর নাম ছিল পাটালিপুত্র, পাটলিপুত্র। কি নাম? পাটলিপুত্র। এই পাটলিপুত্রের পরের নাম ছিল পাটনা, নাম চেঞ্জ করে রাখা হয় পাটনা, এবং বর্তমান এর নাম হলো বিহার। ক্লিয়ার প্রিয় ভাইরা? এই জিনিসটা দেখেন। তাহলে উপমহাদেশের সব থেকে প্রাচীন সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র, এটার পরবর্তী নাম হচ্ছে পাটনা, তার পরবর্তী নাম হচ্ছে বিহার। ক্লিয়ার? মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কি নাম? চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? এই জিনিসটা দেখেন, চন্দ্রগুপ্ত মৌর্য। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, এই উপমহাদেশের সব থেকে প্রাচীনতম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের পরবর্তী নাম ছিল পাটনা, এবং তারপরে নাম চেঞ্জ করে রাখা হয় বিহার, এবং এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক কিনা? ঠিক। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা? গুড। বর্তমান বিহার, হ্যাঁ ঠিক 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 কিনা? ঠিক। প্রিয় ভাইরা, একটা জিনিস দেখেন, এই জিনিসটা যদি আপনারা শুনেন, এই চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এই মৌর্য শব্দটা ইংলিশে হয় মৌরিয়া, MOURYA, মৌরিয়া। তাহলে মৌর্যের সাম্রাজ্যের ইংরেজি হচ্ছে ডাইনেস্টি, DYNASTY, ডাইনেস্টি। ওকে, তাহলে এইটা হলো মৌরিয়ান ডাইনেস্টি, মৌরিয়ান ডাইনেস্টি। ক্লিয়ার? এইটা হচ্ছে মৌরিয়ান ডাইনেস্টি, মৌরিয়া। এই মৌরিয়া শব্দটি আসছে মুরা থেকে। কি থেকে আসছে? মুরা, MURA, মুরা, মুরা, মুরা। এই মুরা হলো চন্দ্রগুপ্তের মায়ের নাম, চন্দ্রগুপ্তের মাতা। চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুরা, চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুরা। এই মুরা চন্দ্রগুপ্ত মৌর্য তার মায়ের নামে নামকরণ করেছেন এই সাম্রাজ্যের নাম। তাহলে চিন্তা করেন, উপমহাদেশের সব থেকে প্রাচীনতম সাম্রাজ্যের নামকরণ করা হয়েছে, তার মায়ের নামে নামকরণ করেছে চন্দ্রগুপ্ত মৌর্য। মা, মা, আরে ভাই মা। এই পৃথিবীতে কত মহিলা মানুষ দেখা যায়, কিন্তু মা, মায়ের মতো মুখ আর দেখা যায় না। আল্লাহ, আল্লাহ তুমি আমার পৃথিবীর সমস্ত মায়েদেরকে তুমি হিফাজত করো, তাদের রক্ষা করো। যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। মা, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু তিন ভবনে নাই। এক সাহাবী
আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। আল্লাহ রসুল বললেন, কয়লা উম্মুকা কয়লা উম্মুকা কয়লা উম্মুকা কয়লা সুম্মামান কয়লা উম্মুকা কয়লা সুম্মামান কয়লা উম্মুকা কয়লা সুম্মামান সুম্মামান কয়লা আবুকা ও সুম্মা আদনাকা আদনাকা মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। এক ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন, ইন্না রাজুলা সালাই ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আমার সবথেকে কাছের ব্যক্তিটাকে, কাকে আমার মনের কথাগুলো বললে কাউকে বলে দিবে না, সেই ব্যক্তিটা কে? আল্লাহ রসুল বললেন, তোমার মা। কয়লা উম্মুকা কয়লা উম্মুকা কয়লা উম্মুকা কয়লা উম্মুকা, তিনবার মায়ের কথা বলেছেন, মা মা। এই উপমহাদেশের সব থেকে প্রাচীনতম সাম্রাজ্য, এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার মায়ের নামে এই সাম্রাজ্যের নামকরণ করেছেন। প্রিয় ভাইরা, আপনাদের যাদের মা আছে, সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের যে দোয়াটা শিখিয়েছেন বাবা মায়ের জন্য, এই দোয়াটা হচ্ছে, এই দোয়ায়ের মধ্যে একটা জিনিস দেখেন, এটা অনেকে বললে মন খারাপ করবে। এইখানে বলা হচ্ছে রব্বির, রব্বির কথা, রব্বি মানে আমার রব। ইয়াই মুতাকাল্লিম বলে এটাকে আরবি ব্যাকরণে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে দোয়াটা করবে এই দোয়াটা হবে তার বাবা মায়ের জন্য। তার মানে এই দোয়াটা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, যেই দোয়া করবে শুধুমাত্র তার বাবা মায়ের জন্য দোয়া হবে। এই দোয়া আরেকজন করে দিলে হবে না। বুঝতে পারছেন? এই দোয়া আরেকজন করলে হবে না। আপনি যদি একটা বিশাল বড় বুজুর্গ লোক নিয়ে এসে খাওয়াইলেন পেট পুড়িয়ে, সে হাত তুলে দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ভাই এই দোয়া হচ্ছে তার বাবা মায়ের জন্য। প্রত্যেকটি সন্তানকে হাত তুলে তার বাবা মায়ের দোয়া করতে হবে, এটাই নিয়ম, এটাই নিয়ম। প্রিয় ভাইরা, এটাই নিয়ম। এটাই নিয়ম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকে, এই মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, দেখেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে তার বাবা মারা যান। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মের পরপরই তার বাবা মারা যান। মারা যাওয়ার পরে এই সন্তান কিভাবে লালন পালন করবেন, মুরা তিনি কি করলেন, তার এই সন্তানকে বিক্রি করে দিলেন, বাজারের মধ্যে বিক্রি করে দিলেন। এই সন্তানকে আরেকজন কিনে নিল, সেই লোক আরেকজনের কাছে বিক্রি করে দিল। এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য 14 বার বিক্রি হয়েছেন। বিক্রি হয়ে যাওয়ার পরে অবশেষে এই ব্যক্তিটাকে কিনেছেন এমন একজন ব্যক্তি, তার নাম ছিল কৌটিল্য, যার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে চাণক্য। ক্লিয়ার? তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য তাকে কিনে নিয়েছেন কে? কৌটিল্য। এই কৌটিল্যর আসল নাম, তার আসল নাম ছিল চাণক্য। চাণক্য হচ্ছে তার আসল নাম। এই চাণক্য, একটা জিনিস মনে রাখবেন, চাণক্য বুঝেছিলেন, এই চাণক্য বুঝতে পেরেছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্যই তার শক্তি, তার সাহস। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সবাই কিন্তু আপনার মূল্যায়ন করতে পারবে না, কেউ না কেউ করবে, এই জিনিসটা মনে রাখবেন। আর যে করবে সেটা আল্লাহর পক্ষ থেকে করবে। এই পৃথিবীতে কেউ আপনার কোনো মূল্যায়ন করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মূল্যায়ন একমাত্র আল্লাহই বুঝেন। মানুষের কাছে কোনো কিছু চাইয়েন না, চাইলে আপনাকে লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে চাইলে সুবিধা হলো, এহকালীন জীবনে যদি না পান তাহলে পরকালীন জীবনে এই চাওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমলনামা পূর্ণ করে দিতে পারেন। আমিন। এই জন্য প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার যা রেখেছেন ভালো কিছু রেখেছেন। দেখেন চন্দ্রগুপ্ত মৌর্য 14 বার বিক্রি হয়ে যাওয়ার পরে তারা কেউ নেয় না, শেষে নিল কি? কৌটিল্য, চাণক্য। এই চাণক্য নিয়ে তাকে বড় করলেন, মানুষ করলেন। মানুষ করার পরে তাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হলো। এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রথম কি করলেন? এই উপমহাদেশে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন।
তিনি মাকে ভুলে যান নাই, তিনি চাইলেই মাকে ভুলে যেতে পারতেন। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তার মাকে ভুলে যেতে পারতেন, আমার মা আমাকে বিক্রি করে দিয়েছে, কিসের মা? কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সেটা করেন নাই। তিনি তার মায়ের নামে এই উপমহাদেশের প্রথম সাম্রাজ্য এটার নামকরণ করেছেন এই মৌর্য সাম্রাজ্য। প্রিয় ভাইরা, ক্লিয়ার কিনা? ওকে, 14 বার, হ্যাঁ 14 বার ক্লিয়ার। ওকে, এই কৌটিল্য অর্থশাস্ত্র, তার একটা কৌটিল্য একটা বই আছে, বইটার নাম হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এই বইটা, এটাকে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে ডিটেলস কেন বলছি, আমি চাইলে আপনাকে এই তথ্যগুলো একটু একটু করে লিখে দিতে পারতাম। বলছি কেন? কারণ আপনার শিক্ষক হবেন, আপনার শিক্ষক হবেন। আমি চাচ্ছি আপনাদেরকে এমন একটা ইনপুট দেয়া, হয়তো এই ইনপুটটা আপনাদের হয়তো পরবর্তী প্রজন্মের কাছে আপনি হয়তো এটা ছড়িয়ে দিতে পারবেন। আমি চাইলে কিন্তু এই তথ্যগুলো আপনার সাজাই দিতে পারতাম, এত লেকচার দেওয়ার দরকার ছিল না, এত কথা বলার দরকার ছিল না। বাট কেন দিচ্ছি? হয়তো আমি পৃথিবীতে একজন থাকবার, আপনার শিক্ষক হবেন, আপনার আরেকজনকে শেখাবেন, সে হয়তো আরেকজনকে শেখাবে। এই যে শেখানোর সাদাগায়ে জারিয়ার 3টা স্টেপ, তার মধ্যে একটা হচ্ছে আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি। ইলমুন ইয়ানতাফাউ বিহি মানে হচ্ছে আপনি যে অর্জিত জ্ঞান শিখেছেন সেটা আরেকজনকে শেখাচ্ছেন, এটা সাদাগায়ে জারিয়া। ওকে, তার বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র, এটাকে বলে সায়েন্স অফ পলিটিক্স। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি হলো মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 3 জন শাসকের নাম লিখবো আমরা। 1 নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে তার পুত্র হচ্ছে বিন্দুসার। কিসার? বিন্দুসার। এবং বিন্দুসারের পুত্র, তার পুত্রের নাম ছিল অশোক। কি নাম ছিল? অশোক। অশোক। এবং সর্বশেষ শেষ যেতে যেতে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিল বৃহদ্রথ। বৃহদ্রথ নামে এক ব্যক্তি ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ শাসক। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে প্রিয় ভাইরা, দেখেন তাহলে মৌর্য সাম্রাজ্যের 3 জন শাসক, প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার মৌর্য, অশোক মৌর্য, এই 3 জন শ্রেষ্ঠ শাসক, আর বৃহদ্রথ হচ্ছে সর্বশেষ শাসক। এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, এটা কি লেখা হয়েছে? এটা যদি লেখা হয় তাহলে একটু দেখেন, এটা লেখা হলে ডান লিখবেন। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কষ্ট করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। একটা জিনিস মনে রাখবে, একজনে কষ্ট করে আরেকজন নষ্ট করে। একটা গান আছে না এরকম, একজনে ছবি আঁকে এক মনে ও, আরেকজন বসে বসে রং মাখে, আবার সেই ছবি খান নষ্ট করে কয়জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। ও সাদিয়া, তোমার ঘরে বসত করে কয়জনা। এই জিনিসটা দেখবেন, একজন গড়ে আর একজন ভাঙ্গে, এই জিনিসটা দেখবেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার। বিন্দুসার, এবার ক্লিয়ার দেখেন, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, গুড, বিন্দুসার। তাহলে বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। তিনি যখন ক্ষমতায় আসলেন, বিন্দুসার ছিলেন একজন নারীভোজী। নারীভোজী ছিলেন। কি ভোজী? নারী। নারী ভোজন করতেন তিনি। বুঝতে পারছেন? নারীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, ওকে, একজন লিখছে স্যার সাদিয়ার চেয়ে বেশি অভঙ্গ। আরে ভাই, ওকে স্যার, আমি নামাজে ছিলাম স্যার, ঘূর্ণিঝড়ের পর থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর ভাই সমস্যা নেই, ওকে ক্লাস করেন। তাহলে বিন্দুসার 16টা বিয়ে করেছে। কয়টা বিয়া? 16টি বিয়ে করেছেন বিন্দুসার। 16টি বিয়ে। বিয়ের একেবারে চরম পর্যায়ে গেছে। 16টা বিয়া, 16টা বিয়ে করেছেন বিন্দুসারের। বউ কয়টা? 16টা বিয়ে করেছে, 16টা স্ত্রী তার। আপনারা তো জীবনে একটা বিয়েও করতে পারলেন ভাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাই বোনদের আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দাও। আমিন। বিয়ের ব্যবস্থা করে দাও। অন্তত একটা বিয়ে না হলে 2টা বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ।
16টা বিয়ে, ওকে। কারণ বিয়ে করতে হবে, বিয়ে বিয়ে ছাড়া কাজ হবে না ভাই, বিয়ে করতে হবে। আল্লাহ তালা পবিত্র, বিয়ে করাটা হলো একেবারে ফরজ, আল্লাহ তালা আদেশ। নামাজ পড়া যেমন হুকুম আদেশ, বিয়ে করাটাও আদেশ, আদেশ আল্লাহ তালা আদেশ। আল্লাহ তালা বলছেন ফান কিহু, মানে বিয়ে করে নাও। আল্লাহ তালা বলছেন ফান কিহু মানে তোমরা বিয়ে করো, যেমন আকিবুস সলাত, নামাজ কায়েম করো। ওয়াকাজা রব, তারপরে কি ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু, তারপরে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লা তাকরাবা হাজিস শাজারা। এই যেমন আদেশ নিষেধ আছে, এরকম একটা বিয়ের মতো একটা আদেশ হলো ফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি বিয়ে করতে ইচ্ছা করে করে নাও 2 2, 3 3, 4 4, ওকে। তবে এখানে শর্ত আছে, শর্তটা হলো ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নেহেলাতান। যদি বিয়ে করো তাহলে অবশ্যই মোহরানা দিতে হবে, এই ক্ষমতা পাওয়ার থাকতে হবে। তবে এখানে আল্লাহ তাআলা বলছেন ফাইন তেবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তোমার স্ত্রীকে মোহরানা দেওয়ার পরে তোমার স্ত্রী তোমাকে ফেরত দেয়, বলে প্রিয় তোমার স্বামী এই সত্য তোমারই, আমার দরকার নাই, তোমারে দিয়ে দিলাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, আনন্দ চিত্তে মজা করে চিকিৎ চিকিৎ করে খাওয়া। তার মানে হলো আপনাকে আগে মোহরানাটা দিতে হবে। ক্লিয়ার? ওকে। ওকে প্রিয় ভাইরা, তাহলে এই যে 16টা বিয়ে করেছে বিন্দুসারের 16টা বউয়ের হচ্ছে 100টা ছেলে, 100টি ছেলে। আহ, জীবনে তো ভাই 1টা 2টা ছেলে হইলো না আপনাদের, 100টা ছেলে। এই যে দেখেন, বিন্দুসারের ছেলে হল, বউ হলো 16টা, আর তার সন্তান হচ্ছে ছেলে হচ্ছে 100টা, 100টা ছেলে। আচ্ছা ইয়াসিন হুসাইন, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুবই খুবই অনেক চমৎকার। ইয়েতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করো, হ্যাঁ গুড। ইয়েতিমদের ব্যাপারে ওরে আল্লাহ, হ্যাঁ ভাই, বউ হচ্ছে 16টা, বাচ্চা হলো 100টা, 100টা বাচ্চা। এই কারণে বিন্দুসার সম্রাট, এই চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি তার মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরে কলিঙ্গ রাজ্য একটা দখল করেছিলেন। কলিঙ্গ রাজ্য কি রাজ্য? কলিঙ্গ রাজ্য। এই কলিঙ্গ রাজ্য ছিল চন্দ্রগুপ্তের মৌর্যের মানে একটা সাহসিকতার প্রতীক। তার সাম্রাজ্যের একটা অত্যন্ত সৌন্দর্যময় একটা জায়গা ছিল কলিঙ্গ রাজ্য, এটা দখল করেছিলেন। কিন্তু বিন্দুসার ক্ষমতা আসার পরে তার রাজ্যটা, তিনি অত্যন্ত নারীভোজী হওয়ার কারণে তার এই কলিঙ্গ রাজ্যটা হাতছাড়া হয়ে যায়। কলিঙ্গ রাজা এটা দখল করে নেন। এর ফলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রতিষ্ঠিত সাম্রাজ্যটা দুর্বল হয়ে পড়ে। পিতার এই এহেন কর্মকাণ্ড দেখে অনুতপ্ত হয়েছিলেন সম্রাট অশোক। এই সম্রাট অশোক এরপরে আসেন। বিন্দুসারের যে 100টা ছেলে ছিল, তার মধ্যে সব থেকে সাহসী ছেলে হলো অশোক। অশোক, এই সম্রাট অশোক ছিল বিন্দুসারের ছেলে 100টার মধ্যে একটা। তিনি কি করলেন? তার 99 জন ভাইকে খুন করলেন, খুন করলেন। 99 জন ভাইকে খুন করে তিনি মৌর্য সাম্রাজ্যের শাসন ক্ষমতা দখল করে ফেললেন। ক্লিয়ার? প্রিয়ভাবে একটা জিনিস মনে রাখতে হবে, লাইফে যদি আপনি টিকে থাকতে চান, তার মানে আপনি আপনার কম্পিটিটরদের খুন করতে হবে, প্রচুর খুন করতে হবে, আপনাদেরকে খুন করতে হবে। কিভাবে? নিবন্ধন পরীক্ষার্থী 19 লাখ, 19 লক্ষ পরীক্ষার্থী নিবন্ধন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ধরেন 19 লক্ষ পরীক্ষার্থী, পরীক্ষা চাকরি হবে ধরেন যে হলো আপনার 1.5 লাখের চাকরি হবে। তাহলে 1.5 লাখ যদি চাকরি হয়, পরীক্ষার্থী 19 লাখ, তার মানে বাকিদেরকে আপনার খুন করতে হবে। কি দিয়ে খুন করবেন? অস্ত্র দিয়ে না, মেধা দিয়ে। মেধা দিয়ে তাদেরকে খুন করতে হবে। যেমন সম্রাট অশোক খুন করেছিল কিভাবে? তিনি হাতিয়ার দিয়ে তার ভাইদেরকে হত্যা করে তিনি সিংহাসন করেছেন। ক্লিয়ার? মেয়ে ছিল কিনা সেটা জানা যায়নি। এবার অশোক ক্ষমতা আসার পরে, তার পিতা বিন্দুসারের মৃত্যুর পরে অশোক যখন ক্ষমতা আসলেন, ক্ষমতা আসার পরে তিনি একটা যুদ্ধে অবতীর্ণ হলেন। যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। এইটা পরীক্ষায় আসছিল, বিসিএস পরীক্ষায় আসছিল, সব জায়গায় পরীক্ষা আসে কলিঙ্গের যুদ্ধ। এই কলিঙ্গের যুদ্ধটা পক্ষ ছিল 2টা, এটা পক্ষ আর একটা হলো বিপক্ষ। তাহলে বিপক্ষ পক্ষে কে ছিল আর বিপক্ষে কে ছিল? পক্ষ বিপক্ষ। তাহলে এক পাশে ছিল হচ্ছে অশোক, অশোক ছিল এক পাশে, আর এক পাশে ছিল কলিঙ্গ রাজা, কলিঙ্গ রাজা।
তার নাম ছিল কি? পদ্মনাভন। 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 প্রিয় ভাইরা, এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেন। বিন্দুসারের মৃত্যুর পরে তার সব থেকে সাহসী ছেলে অশোক যখন ক্ষমতা আসলেন, ক্ষমতা আসার পরে তার যে পিতৃ হারানো যে গৌরবময় যে রাজ্য ছিল, সেই রাজ্যটার নাম ছিল কলিঙ্গ রাজ্য। এই কলিঙ্গ রাজ্য দখল করার জন্য সম্রাট অশোক মরিয়া হয়ে যান এবং তিনি কলিঙ্গ রাজা পদ্মনাভনের সাথে এক সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে সেই যুদ্ধে জয়লাভ করে তিনি কলিঙ্গ রাজ্য উদ্ধার করেছিলেন। এই সালটা কত সাল? এই কলিঙ্গ যুদ্ধটা হয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দ। 261 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে অশোক জয়লাভ করে। ক্লিয়ার? 261 লিখলে হবে না, 61 খ্রিস্টপূর্বাব্দ লিখতে হবে, বিসি লিখতে হবে, বিসি লিখতে হবে, বিসি মানে একটু আগে বললাম না বিসি, এই বিসি লিখতে হবে। 261 খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গের যুদ্ধে অশোক প্রায় 1 লক্ষ মানুষ হত্যা করেছে। কত লক্ষ মানুষ? কলিঙ্গের যুদ্ধে অশোক 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই কলিঙ্গের এই সম্রাট অশোক তিনি একজন হিন্দু ছিলেন। প্রাথমিক জীবনে তিনি হিন্দু ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে তিনি যখন এই 99 জন ভাইকে হত্যা করা এবং 1 লক্ষ মানুষকে হত্যা করেছেন যুদ্ধের মাধ্যমে, এই পরবর্তী তিনি অনুতপ্ত হন এবং ওই সময়ের মধ্যে সব থেকে শান্তিময় ধর্ম নামে পরিচিত ছিল ভারতের, সেটার নাম ছিল কি ধর্ম? এটার নাম ছিল বৌদ্ধ ধর্ম। এই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তিনি শুধুমাত্র বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নাই, ওই সময় বৌদ্ধ ধর্মের যে ভাঙ্গন সৃষ্টি হয়েছিল সেই ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি এই জন্য এই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। ঠিক আছে? কনস্টান্টাইন অফ বুদ্ধিজম বলা হয়, কনস্টান্টাইন। ঠিক আছে? কনস্টান্টাইন অফ বুদ্ধিজম মানে হলো বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? অশোককে। ক্লিয়ার? কলিঙ্গ রাজার নাম হচ্ছে পদ্মনাভন। পদ্ম নয়কার না ভ ন, পদ্মনাভন কলিঙ্গ রাজা। ঠিক আছে? ক্লিয়ার? কনস্টান্টাইন অফ বুদ্ধিজম। একটা প্রশ্ন দেখেন, বলেন কি হবে? এখানে সাউন্ড ক্লিয়ার আছে? দেখেন, বৌদ্ধ ধর্মে কনস্টান্টাইন বলা হয় কাকে? কনস্টান্টাইন বলা হয় কাকে? সম্রাট অশোককে বলা হয়। অশোক। এটা মনে থাকবে? এটা পারবেন তো নাকি? এটা পারবেন, বিশ্বাস করি পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, এটা কি লেখা হয়েছে কিনা বলেন? লেখা হয়েছে? ক্লিয়ার? ওকে। তাহলে এই হচ্ছে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে যতটুকু পড়েছি এগুলো একটু ভালো করে পড়বেন। আর মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিল এই বৃহদ্রথ, এটা আমরা পড়েছি। এবার আসবো হলো
মৌর্যদের পরে গুপ্ত সাম্রাজ্য ছিল। গুপ্ত, ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মৌর্যদের পরে কারা আসে? গুপ্তরা। কারা আসে? গুপ্তরা। এই গুপ্ত সাম্রাজ্য টিকে ছিল ভারতে 220 থেকে 455 সাল পর্যন্ত। 220 থেকে 467 সাল পর্যন্ত। 220 থেকে 467 সাল পর্যন্ত মৌর্য সাম্রাজ্য টিকে ছিল। এটা হলো খ্রিস্টাব্দ, মানে এডি। ঠিক আছে, এই যে এটা হলো গুপ্ত সাম্রাজ্য। হ্যাঁ, এগুলো সব পড়তে হবে না, আমি আপনাদেরকে হিন্টসটা দিচ্ছি একটা কারণে, যে আপনাদের বেসিকটার কারণে। নাহলে আমি এত সব ডিটেলস আপনাদের পড়াইতাম না, কারণ এই সব ডিটেলসে নিবন্ধ এত প্রশ্ন ওইভাবে গভীর থেকে ওইভাবে আসে না। তবে যে জায়গাগুলো থেকে আসে, যেমন কোয়েশ্চেন অফ বুদ্ধিজম, মৌর্য সাম্রাজ্য, কুটিল অর্থশাস্ত্র, অশোক, কলিঙ্গের যুদ্ধ, এগুলো আমি বলে দিচ্ছি সাথে সাথে। ঠিক আছে, এবারে গুপ্ত সাম্রাজ্য 220 থেকে 467 সাল পর্যন্ত টিকে ছিল। মৌর্য গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। এই জিনিসটা একটু মনে রাখবেন, শ্রীগুপ্ত হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। কি নাম? এই জিনিসটা একটু মনে রাখবেন, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এই সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ শাসক। তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। ঠিক আছে, যারা এর থেকে ডিটেল জানতে চান তারা আমাদের যে বইগুলো আছে, এক সেট বই, এই বইগুলো নিলে আপনারা এটা ডিটেলসটা পাবেন। এবং বইগুলো নিলে আপনাদের সুবিধা হবে কি জানেন? বইগুলো নিলে সুবিধা হবে, যেমন আন্তর্জাতিক বাংলাদেশ আপনার রিটেনে অনেক কাজে লাগবে, কিছু ডাটা পাবেন, তথ্য পাবেন। এই তথ্যগুলো জানা থাকলে সুবিধা হয়, কারণ আপনি যত বেশি তথ্য পাবেন, এই তথ্যগুলো কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, রিটেনে যখন আপনি যুদ্ধ সম্পর্কে লিখবেন, তখন আপনি এটা কোটেশন দিবেন। যুদ্ধ মানে শত্রু খেলা, যুদ্ধ মানে প্রিয়তমা তোমার প্রতি আমার অবহেলা, যুদ্ধ মানে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এরকম কিছু উক্তি দিতে পারেন। যদি নারী সম্পর্কে লেখেন, তাহলে লিখবেন, কি লিখবেন? এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নি কি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এই ছোট ছোট কোটেশনগুলো যদি দিতে পারেন একটা খাতার মধ্যে লিখিত প্যাটার্নের মধ্যে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই জন্য এখন থেকে কিছু কোটেশন জমায় রাখবেন, এগুলো আপনার কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, রফিকুল ইসলাম ভাই বলছেন বই নিয়েছি, খুবই ভালো বই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা আমাদের বইগুলো নিয়েছে, আপনারা হয়তো অনেকেই কিনেন নাই, কিন্তু সারা বাংলাদেশের আমাদের অনেক রিডার আছে, বহু রিডার সারা বাংলাদেশের মোটামুটি আলহামদুলিল্লাহ বহু সংখ্যক আমাদের বইয়ের পাঠক আছে। শ্রীগুপ্তই কি প্রথম চন্দ্রগুপ্ত? হ্যাঁ, এটাই প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত হলো প্রতিষ্ঠাতা, আর শ্রেষ্ঠ শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্যের। আর সর্বশেষ শাসক কি? শেষ শাসকটাকে এটা লিখে নেন। শেষ শাসকের নাম হচ্ছে স্কন্ধগুপ্ত। ঠিক আছে, তাহলে স্কন্ধগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সর্বশেষ শাসক। আরেকটা জিনিস দেখেন, এই গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। রাজধানী কি ছিল? পাটলিপুত্র। এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে, আপনারা পারলে বই কবে হাতে পাবো? বই পেয়ে যাবেন, আপনার বই সামনে নিয়ে আসি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রফিকুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনার পারলে বইগুলো একটু নিয়েন, আর খুবই হেল্প করবে আপনাকে, অনেক ভালো লাগবে। ঠিক আছে, বইগুলো নিয়ে নিন। আপনাদের জন্য তো অফার দিয়েছি, বাইরে তো আমাদের বইগুলো বিক্রি হচ্ছে 1050 টাকা, 60 টাকা করে। তো আপনাদের জন্য একটা অফার দেওয়া আছে। 19তম নিবন্ধন হচ্ছে আমার জীবনের যৌবনের চতুর্থ প্রেম, 18তম নিবন্ধন ছিল তৃতীয় প্রেম, আপনার চতুর্থ প্রেম। আরে ভাই, কিসের সাদিয়া নাদিয়া ময়না পাখি ভাই, আপনারই আমার জীবনের সবচেয়ে বড় প্রেম, বুঝেন নাই? কারণ আপনাদেরকে পড়ালে আমার ইহকালীন এবং পরকালীন দুটোই আমার জন্য বেটার। ঠিক আছে, ওকে, যারা নেবেন দ্রুত নিয়ে নিন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত লিখতে হবে।
এরপরে আসেন হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক, এই শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ। শশাঙ্ক অর্থ কি? চাঁদ। শশাঙ্ক, শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ। তিনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন নরপতি, তাই না? বাংলার প্রথম স্বাধীন নরপতি হলো শশাঙ্ক। তার উপাধি হলো মহাসামন্ত। মহাসামন্ত শশাঙ্ক, ঠিক আছে? আর তার আসল নাম ছিল নরেন্দ্র গুপ্ত। কি গুপ্ত? নরেন্দ্র গুপ্ত। ক্লিয়ার? তাহলে এই নরেন্দ্র গুপ্ত আসল নাম, তার হচ্ছে উপাধি হলো মহাসামন্ত শশাঙ্ক। ক্লিয়ার? মহাসামন্ত শশাঙ্ক গুপ্ত আমলে তিনি বাংলার যে জনপদগুলো ছিল, এটা আমরা পড়েছি, জনপদগুলোকে একত্রিত করে তিনি এই শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছেন। কি রাজ্য? গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার রাজধানীর নাম কি ছিল? তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ, ঠিক আছে? কর্ণ সুবর্ণ হচ্ছে তার রাজধানীর নাম। প্রিয় ভাইরা, একটু সুন্দর করে নোট করে নিতে হবে। নরেন্দ্র গুপ্ত, শশাঙ্ক অর্থ চাঁদ, প্রথম স্বাধীন নরপতি, উপাধি হচ্ছে মহাসামন্ত, আসল নাম নরেন্দ্র গুপ্ত। তার গুপ্ত আমলে তিনি শাসন করেছেন বাংলা, গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছেন, আর তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। ক্লিয়ার? এই জিনিসটা একটু নিবেন। শশাঙ্ক ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন, তিনি মানে বৌদ্ধ ধর্মের, তিনি কি ছিলেন? ব্যক্তি জীবনে এই শশাঙ্ক তিনি ছিলেন একজন বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী। বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী ছিলেন তিনি, ঠিক আছে? এই শশাঙ্ক 601 থেকে 619 সাল পর্যন্ত, একটা জিনিস মনে রাখবেন, এই শশাঙ্ক 601 থেকে 619 সাল পর্যন্ত শাসন করেছেন। এটা হলো শশাঙ্কর শাসন আমল, ঠিক আছে? শাসন আমল। তাহলে তিনি মারা গিয়েছেন কত সালে? তিনি মারা যান 619 সালে, ঠিক আছে? 619 সালে তিনি মারা গিয়েছেন। শশাঙ্ক 619 সালে তিনি মারা গিয়েছেন। এই শশাঙ্ক মারা গিয়েছেন কিভাবে? তিনি যে বৌদ্ধ ধর্মের এই গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষের নিচে ধ্যান করেছিলেন, গৌতম বুদ্ধের প্রচারক, মানে গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ বোধিবৃক্ষে নেপালের এই নৈরঞ্জনা নদীর তীরে, ঠিক আছে, তিনি যে এই বোধিবৃক্ষের নিচে ধ্যান করেছিলেন, সেই বোধিবৃক্ষটা ধ্বংস করে দিয়েছিলেন হচ্ছে শশাঙ্ক, মানে উচ্ছেদ করে দিয়েছেন। ধারণা করা হয় এই বোধিবৃক্ষ ধ্বংস করেছেন শশাঙ্ক। ধারণা করা হয় এই বোধিবৃক্ষ উচ্ছেদ করার কারণে শশাঙ্কের শেষ জীবনে তার গায়ে পচন ধরে, সেই গায়ে পচনশীল অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এটি হচ্ছে তার সম্পর্কে জানা গিয়েছে, ঠিক আছে? তাহলে শশাঙ্ক ছিলেন একজন বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী ছিলেন। তার মানে কি? শশাঙ্ক একজন হিন্দু ছিলেন। কি ছিলেন? তিনি ছিলেন একজন হিন্দু, ঠিক আছে? ক্লিয়ার? এটা লেখা হয়েছে কিনা? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় ভাইরা, একটা জিনিস খুব খারাপ লাগে, এই যে আজকে ফিলিস্তিনের নারী শিশুদেরকে যেভাবে হত্যা করছে ইসরায়েলিরা, কি কষ্ট, এই দুঃখ কারে দেখায়? আল্লাহ তাআলা এই তাদের
এই ফিলিস্তিন, জেরুসালেম, এবং সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুল মিরাজ করেছিলেন, মিরাজে গমন করেছিলেন এখান থেকে। আল্লাহ এটা একটা সূরা বানী ইসরাঈল সূরা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা এখান থেকে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করুন, আমিন। ওকে, এবার আসেন হচ্ছে পাল বংশ। পাল কি বংশ? পাল। পাল বংশের আগে আমরা নিব হচ্ছে একটা জিনিস লেখেন, এই পাল বংশ পড়ার আগে আমরা লিখব হচ্ছে মাৎসন্যায়। মাৎসন্যায়, মাৎসন্যায়। এই মাৎসন্যায়টা বাংলায় ঘটেছিল, বাংলায় 7ম-8ম শতকে। 7ম-8ম শতকে শশাঙ্কের মৃত্যুর পর। মাৎসন্যায়টা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি। এই আইন শৃঙ্খলার চরম অবনতিকে বলা হচ্ছে মাৎসন্যায়। ক্লিয়ার? আচ্ছা প্রিয় ভাইরা, অনেকেই বলছেন যে বইটা আসলে কি কি বই, এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, আরবার দেখাই দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সুবিধা হবে। এটা আপনাদের নিবন্ধনের জন্য খুবই কাজের। শুধু ম্যাথটা নাই আমাদের। অনেকেই বলতে চাচ্ছেন যে স্যার বইগুলো আসলে দেখতে যাচ্ছি, যে অনেকেই বলছেন কি কি বই। এইটা হলো বাংলাদেশ গুরু, মানে এই বইটা হলো আপনার খুবই হ্যান্ডি, খুবই চমৎকার ছোট্ট একটা বই। এই বইটা নিয়ে আপনি সবখানে যেতে পারবেন। এই বইটা খুবই চমৎকার, মাত্র 1 সপ্তাহে পড়ে বইটা শেষ করতে পারবেন একটা না। যারা এই বইটা পড়েছে তারা বুঝতে পারে। আর একটি হলো, এইটা হলো আন্তর্জাতিক পার্ট, আন্তর্জাতিক গুরু। এইটা মানে এইটা দুইটা কিন্তু সেম বই, সমান সমান পেজ আছে। মানে এই বইগুলো খুবই হ্যান্ডি করা হয়েছে এবং চমৎকার। আমি আন্তর্জাতিক যেভাবে নোট টেকনিক দিয়ে পড়াই, সব টেকনিক সহ কিন্তু এখানে আছে। ওকে, আরেকটা হলো বাংলা সাহিত্যের জন্য সাহিত্যগুরু। এই যে সাহিত্যগুরু বইটা আছে, এই বইটা, এটা আপনাদের সাইফ স্যার সম্পাদিত। আমি 8 বছরে বিসিএস প্রিপারেশন নিতে গিয়ে যে নোট করছিলাম হাত দিয়ে, সেই হাতে লেখা নোটগুলোকে বই রূপদান করেছি। ঠিক আছে, যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের, ধরেন একটা প্রশ্ন আসলো, নিচের কোনটি রবি ঠাকুরের কাব্য নয়? আপনি এই প্রশ্নটা কিভাবে উত্তর করবেন? রবি ঠাকুরের 56টা কাব্যগ্রন্থ রচনা করেছেন, 56টা কাব্যগ্রন্থ। তাহলে এই 56টা কাব্যগ্রন্থের ভিড়ে একটা প্রশ্ন উত্তর করতে গেলে আপনাকে কী করতে হবে? পুরো 56টা মুখস্থ করতে হবে। এই জন্য আমি কি করেছি, একটা চমৎকার টেকনিকের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করে দিয়েছি, যাতে আপনি পুরো 56টা কাব্যের নাম একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে মুখস্থ করতে পারেন। আমি আপনাদেরকে নিমিষের মধ্যে, এক মুহূর্তেই আমি রবি ঠাকুরের 56টা কাব্যের নাম মুখস্থ করে দিয়ে বলতে পারবো। আমি একটু বলি, আপনি শুনেন। বলাকা চিত্রাও মানুষই তাদের বান্ধবী, কল্পনা মহুয়া শ্যামলীকে ডেকে ভানুসিংহ ঠাকুরের জন্মদিনে সোনার তরী খেয়ে চড়ে ক্ষণিকের জন্য গীতাঞ্জলি ও সন্ধ্যাগীতের শেষ লেখা নবজাতকের কাছে নৈবেদ্য করলেন। এদিকে চৈতালি, বিচিত্রা ও পুবালি তাদের বান্ধবী, সেজুতি, বিতিকা ও প্রহাসিনী প্রান্তিক স্মরণে খাপচারা হয়ে কথা কাহিনী ছড়াও ছবি দিয়ে প্রকৃতির প্রতিশোধ নেওয়ার জন্য বনফুলের বাগানে গীতিমাল্য বর্ণনা করে। তাই দেখে পটুপুত্র শেষ সপ্তাহ শিশুকে রোগসত্য থেকে আরোগ্যের জন্য আকাশ প্রদীপ উৎসর্গ করে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গল্প, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প যা আছে, 120 জন সাহিত্যিকের পুরো জীবনী, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সব কিছু এই বইটার মধ্যে আছে। জাস্ট এই বইটা যদি আপনি 1-2 সপ্তাহ পড়েন, আমি বিশ্বাস করি আপনাদের অনেক ডেভেলপ হবে। ওকে, বিশেষ করে যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছেন তাদের জন্য এই বইটা কেনা ফরজ। মানে ফরজ বলতে কি, গুরুত্বপূর্ণ বলছি আর কি। অনেকে বলবেন স্যার ফরজ কেন বললো। যাই হোক, এই বইগুলো। আরেকটা হলো এই যে এইটা বই, সাধারণ জ্ঞানের 2500 প্রশ্ন আছে। আমি যে ভিডিওগুলো দেই, শর্ট ভিডিওগুলো, এই বই থেকে দেই। খুবই, এই বইটা পড়লে সাধারণ জ্ঞান আপনার হজম হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি হচ্ছে ইংলিশ গুরু মডেল টেস্ট। এটা পড়লে আপনার ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন প্রচুর। তো এই যে 5টা বই আছে, এই 5টা বইয়ের প্যাকেজ হলো আমাদের বিক্রি হচ্ছে 1050 টাকা বাইরে। আর আপনাদের জন্য যেটা করেছি, যে আপনারা কুরিয়ার খরচ সহ দিবেন হচ্ছে 900 টাকা। ঠিক আছে, 900 টাকা কুরিয়ার খরচ সহ, মানে আপনার এখানে 150 টাকা 200 টাকা বেঁচে গেছে। তো যারা নেবেন, এইটা শুধুমাত্র এই অফারটা আপনাদের জন্য।
অনেকে বলছেন যে ভাই স্যার আপনি এক সপ্তাহের জন্য আমাদেরকে দেন অফারটা, এক সপ্তাহের জন্য আপনাদের অফারটা দেওয়া হলো, আপনারা আস্তে ধীরে আপনারা নিয়ে নেন, ঠিক আছে। আর এই বইটা বেশি পাবেন না, 100 সেট বই আছে যেটা আমি রিজার্ভ করছি আপনাদের জন্য, অলরেডি চলে গেছে 100 সেটের বেশি, 100 সেট বই আছে, যারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই বইটা নিতে পারবেন। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, স্যার ওভার ব্রিলিয়ান্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আচ্ছা এবার আসি হচ্ছে আমরা এই যে মাৎসন্যায় গেল, মাৎসন্যায় দেখেন ক্লাসে ব্যাক করি, মাৎসন্যায় কোথায় হয়েছিল? বাংলায়। কোন শতকে? সপ্তম অষ্টম শতকে। কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর। আইন শৃঙ্খলার চরম অবনতি, এটাকে বলা হচ্ছে মাৎসন্যায়। এবার একটু বলে দেই আপনাদেরকে ওভারঅল যে শশাঙ্কের মৃত্যুর পর, শশাঙ্ক কত সালে মারা গিয়েছেন? 619 সালে। তার মানে এটা কি সপ্তম শতক কি না? সপ্তম শতক। তাহলে পাল বংশ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 750 সালে। তাহলে এইটা হলো অষ্টম শতক, তাই না? তার মানে এই সপ্তম অষ্টম শতক, শশাঙ্কের মৃত্যুর পরে 619 থেকে 750 সাল পর্যন্ত সময়ে বাংলায় যে চরম অচল অবস্থা তৈরি হয়েছিল আইন শৃঙ্খলার ক্ষেত্রে, এটার নাম মাৎসন্যায়। মাৎসন্যায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে একটা সংস্কৃত ভাষায়, সেখানে বলা হচ্ছে অপ্রণীত হিং মাৎসন্যায়ং মুদ্ভা বৈতি বলেন বলং হিং দ্বন্দ্বগ্রস্তেং ধরাতপতেন গুপ্ত প্রভাবতিথি। মানে হচ্ছে এটা সংস্কৃত ভাষায় বলছে অপ্রণীত হিং মাৎসন্যায়ং মুদ্ভা বৈতি বলেন বলং হিং দ্বন্দ্বগ্রস্তেং ধরাতপতেন গুপ্ত প্রভাবতিথি। মানে দণ্ডধরের অভাবে আইন শৃঙ্খলার অভাবে একটা পুকুরের বড় মাছগুলো যেমন ছোট মাছগুলো, যেমন আফ্রিকান মাগুর দেখেন না, পুঁটি মাছগুলোকে খেয়ে ফেলে, নিজের বাচ্চাকেও খেয়ে ফেলে, তাহলে বড় মাছগুলো যেমন ছোট মাছগুলোকে ভক্ষণ করে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে মাৎসন্যায়ের সাথে তুলনা করা হচ্ছে বাংলার এই সিস্টেমটা। কারণ শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো রাজা ছিল না, পাল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত এই সময়ে যে অরাজকতা ছিল এইটার নাম মাৎসন্যায়। ক্লিয়ার? ভাই ওইটা আপনার পড়ার দরকার নেই, বোঝারও দরকার নেই। হ্যাঁ ওইটা ওইটা এটা আপনার বোঝার দরকার নাই, এটা আপনাকে লিখতে হবে না। তবে যখন রিটেন পরীক্ষা দিবেন তখন তো কাজে লাগবে, পরে দেখা যাবে, ঠিক আছে। ওকে এবার আসেন পাল বংশ লেখেন। ভাইরা আমার, এই পাল বংশটা প্রতিষ্ঠিত হয়েছে অত্যন্ত চমৎকার একটা সিস্টেম ছিল, সেটি হলো শশাঙ্কের মৃত্যুর পরে যখন বাংলায় যে অরাজকতা চলছিল ঠিক সেই সময়ে কোনো রাজা ছিল না, সবাই রাজা। দেখবেন যে যে দেশে রাজা নাই সে দেশে সবাই রাজা, এরকম ঘটনা ঘটে, সবাই রাজা। এখন ঠিক এই সময়ে বাংলার মানুষরা কি করত? একটা করে রাজা নির্বাচিত করত, কিন্তু সেই রাজা ছিল সর্পদেবী আছে না হিন্দুদের, এই সর্পদেবী যেটাকে বলে রাক্ষসী নাগ। এই রাক্ষসী নাগ কি করত? প্রতিদিন একটা করে রাজা হতো, সেই রাজাকে দংশন করে মেরে ফেলতো রাক্ষসী নাগ। এইভাবে 100 বছর চলতে থাকে, প্রতিদিন একটা করে রাজা হয়, ওই রাজাকে রাক্ষসী নাগ এসে মেরে ফেলে। এইভাবে করে প্রতিদিন একটা রাজা হয়, আবার প্রতিদিন মারা যায়, আর কেউ রাজা হতে চায় না ভয়ে। বুঝতে পারছেন? ঠিক সেই সময়ে অবশেষে গোপাল নামে এক ব্যক্তি ছিল। গোপাল কি পাল? এই গোপাল নামে এক ব্যক্তি, তিনি তখন তার বয়স ছিল 20 বছর। 20 বছর বয়স। এই 20 বছর বয়সী গোপাল তিনি সাহসী ছিলেন এবং তিনি ছিলেন চুন্ডা দেবীর ভক্ত। কি দেবী? চুন্ডা দেবীর ভক্ত। এই চুন্ডা দেবীর ভক্ত ছিলেন গোপাল। তিনি স্বেচ্ছায় রাজা হলেন। চুন্ডা দেবী তাকে একটা মহিমাযুক্ত লাঠি দিয়েছিল, সেই লাঠি দিয়ে যখন এই রাক্ষসী নাগ তাকে দংশন করতে আসছে, গোপাল সেই লাঠি দিয়ে পিটিয়ে তারে মেরে ফেলেছে। এবং পরের দিন গোপাল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সাধারণ মানুষ তো অবাক, দেখে আর সেন্সলেস হয়ে যায়, কয় কিরে তুই কি আসলে বেঁচে আছে নাকি? তা মরে যাওয়ার কথা। তারা চিমটা দেয়, চিমটা দিয়ে দেখে মরে আছে বেঁচে আছে কিনা। এইভাবে 7 দিন তাকে প্রমাণ করতে হয়েছে যে গোপাল বেঁচে আছে। অবশেষে গোপাল যখন বেঁচে ছিল, 7 দিন প্রমাণ দেওয়ার পরে স্থানীয় মানুষ তাকে জীবিত হিসাবে প্রমাণ দেয়, সাক্ষ্য দেয়, এবং তাকে স্থায়ী পাল বংশের প্রতিষ্ঠিত রাজা হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। ক্লিয়ার? এই হচ্ছে গোপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তিনি কি করেছেন? এই পাল বংশ প্রতিষ্ঠা করেছেন।
তাহলে পাল বংশের সময়কালটা কত? পাল বংশের সময়কালটা হচ্ছে প্রায় 400 বছর, 750 থেকে 1161 সাল পর্যন্ত, 750 থেকে 1161 সাল পর্যন্ত শাসন করেছে পাল বংশ। ঠিক আছে, পাল বংশ। এই পাল বংশে যে সকল রাজা ছিলেন, পালদের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, তারপরে ধর্মপাল, তারপর গোপালের পরে ধর্মপাল, তারপরে কি পাল? তারপর হচ্ছে দেবপাল, তারপরে কি পাল? তারপর হচ্ছে বিগ্রহপাল, তারপরে কি পাল? তারপরে হচ্ছে নারায়ণ পাল, তারপরে কি পাল? তারপরে পাল হচ্ছে, এইদিকে আসেন, নারায়ণ পালের পরে তারপর পুত্র হচ্ছে রাজ্যপাল। এটা একটু লিখে নেন। রাজ্যপালের পরে কে আসে? রাজ্যপালের পরে আসে হচ্ছে দ্বিতীয় গোপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় গোপালের পরে আসে দ্বিতীয় বিগ্রহপাল। এই দ্বিতীয় বিগ্রহপালের পরে কে আসে ক্ষমতায়? তারপরে আসে হচ্ছে প্রথম মহিপাল, প্রথম মহিপাল, প্রথম মহিপালের পরে ক্ষমতা আসে কে? দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় মহিপাল। ঠিক আছে, দ্বিতীয় মহিপালের পরে ক্ষমতা আসে কে? তারপরে ক্ষমতা আসে রামপাল, রামপাল, রামপালের পরে ক্ষমতা আসে কে? কুমারপাল, কুমারপাল, কুমারপালের পরে ক্ষমতা আসে কে? তারপরে আসে হলো তৃতীয় গোপাল, তৃতীয় গোপাল ক্ষমতায় আসে। তৃতীয় গোপালের পরে পাল বংশের ক্ষমতায় আসে হলো মদন পাল। মদন পাল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এই হচ্ছে পালদের ইতিহাস। সামাজিক নিবন্ধনে কাজে লাগবে ইউনিট 7, সামাজিক বিজ্ঞান ইউনিট 7-এ কাজে লাগবে এটা। যদি আপনি পাল বংশের ইতিহাস লেখেন, সেক্ষেত্রে এই লিস্টে এই তালিকাটা দিতে পারলে আপনি 10-এ 10 পাবেন। এই তালিকাটা যদি দিতে পারেন, তাহলে পালদের প্রতিষ্ঠাতা গোপাল, তারপরে ধর্মপাল, তারপরে দেবপাল, তারপরে বিগ্রহপাল, তারপরে হচ্ছে নারায়ণ পাল, তারপরে হচ্ছে রাজ্যপাল, তারপরে দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল, কুমারপাল, তৃতীয় গোপাল, আর হলো এই বেটা মদন পাল। ক্লিয়ার? টি শার্ট পরে আসো, টি শার্ট, শার্ট পরে আসো, টি শার্ট পরো, আম্মুকে বলো। ক্লিয়ার প্রিয় ভাইরা? লেখা হয়েছে কিনা? কিভাবে মনে থাকবে ভাই আমি জানি না, এটা একটু ভালো করে পড়েন। কিভাবে পড়বেন? এভাবে পড়ুন। গোপাল, গোপালের পরে ধর্ম, ধর্মের পরে দেবপাল, দেবপালের পরে কিপাল, বিগ্রহপাল, বিগ্রহের পরে নারায়ণ পাল, নারায়ণ পরের পরে রাজ্যপাল, তারপরে দ্বিতীয় গোপাল, তারপরে দ্বিতীয় বিগ্রহপাল, তারপরে প্রথম মহিপাল, তারপরে দ্বিতীয় মহিপাল, তারপরে রামপাল, তারপরে তৃতীয় গোপাল, তারপরে হচ্ছে, তারপরে কি? তারপরে হলো বেটা মদন পাল। ঠিক কি না? ঠিক, ওকে। টি শার্টটা পরে দেখো, এই যে পরে এসে যাও। ভাই, আমি কেমনে পড়বেন আমি এটা জানি না, তবে আপনাদের যদি কারো কোনো সি ফ্রেন্ড থাকে, যদি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে, তাহলে কালকে একটু বলেন চিড়িয়াখানায় গিয়ে, তারা বলবেন যে আমি তোমার একটা গল্প বলতে চাই। এই গল্পটা হচ্ছে এইটা, এই হলো সেই গল্প। প্রথমে গোপাল থেকে শুরু করে বলবেন যে আমি তোমার একটা ইতিহাস বলছি। ইতিহাস হলো গোপাল, এই গোপালের পুত্র ছিল ধর্মপাল, তারপরে পুত্র হচ্ছে দেবপাল, তারপরে পুত্র হচ্ছে বিগ্রহপাল, তারপরে পুত্র হচ্ছে নারায়ণ পাল, তারপরে বলুন রাজ্যপাল, তারপরে দ্বিতীয় গোপাল, তারপরে বলুন হচ্ছে এইভাবে তৃতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল, তৃতীয় গোপাল, তারপরে বলবেন যে এই বেটা মদন পাল আবার জীবনটা শেষ করে দিল। ওকে, ক্লিয়ার?
ওকে, লাইভটা ওকে প্রিয় ভাই, ক্লিয়ার। ওকে, এবার আসেন গোপাল সম্পর্কে একটু লিখি। গোপাল, গোপালের পিতার নাম কি? গোপালের পিতার নাম হচ্ছে বপ্পট। এই বপ্পট শব্দের অর্থ হলো শত্রু ধ্বংসকারী, ধ্বংসকারী। গোপালের মাতার নাম হলো, মায়ের নাম হচ্ছে, সরি, গোপালের দাদার নাম কি? এটা পরীক্ষায় আসতে পারে। দাদার নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু। দ্বৈত বিষ্ণু, এই দ্বৈত বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্ববিদ্যা বিশুদ্ধ, সর্ববিদ্যা বিশুদ্ধ। ওকে, ইন্দুবালা গো, ও তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কার প্রেমে পর লুটিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। প্রিয় ভাইরা, লেখা হয়েছে? সাদিয়া, ওকে। তাহলে এই হচ্ছে বপ্পট। শুনেন, গোপাল কিভাবে এটা পেরেছেন? কারণ অনেকেই পাল বংশ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু গোপাল কেন পারছেন? গোপাল পেরেছেন কারণ গোপালের যে পিতা ছিল বপ্পট, শত্রু ধ্বংসকারী, এবং তার দাদা ছিল দ্বৈত বিষ্ণু, সর্ববিদ্যা বিশুদ্ধ। এই যে শিক্ষিত এবং শক্তিশালী মানুষের রক্ত গোপালের শরীরে প্রবাহিত হয়েছিল, এই জন্য সম্ভব হয়েছিল এই গোপাল যে প্রতিষ্ঠিত রাজ্য, সেটি 400 বছর বাংলা শাসন করে। 400 বছর, বোঝা গেছে? ক্লিয়ার? এটা গোপাল নেবেন। আর গোপালের যে শাসনকাল, গোপালের শাসনামল হচ্ছে 750 থেকে 770 সাল পর্যন্ত তিনি শাসন করেছেন। ক্লিয়ার? এই জিনিসটা একটু নেবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। এই হলো গোপাল। দেখেন, এই সবাইকে সাপ দংশন করলো, কিন্তু গোপালকে দংশন করলো না কেন? এই জন্য একটা কথা আসছে, কপালের নাম গোপাল। কপালের নাম কি? ও আমার ভাইরা, কপালের নাম হচ্ছে গোপাল। কপালের নাম কি? কপালের নাম হচ্ছে গোপাল। এই যে কথাটা আসছে এখান থেকে। আসো, সালাম দিবা। হ্যাঁ, সবাইকে। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো আপনার সবাই কেমন আছেন? প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের জুনিয়র সাইফ। আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দিয়েছেন, দুইটা সন্তান, একটা হলো ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। এ হচ্ছে আমার ছেলে শাকির আদনান। বাবা, এই যে এইদিকে দেখো, ক্যামেরার দিকে। বলো আপনার সবাই কেমন আছেন? বলো ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা করো? আচ্ছা বাবা, বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? গুড। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। গুড বাবা, গুড গুড গুড। আর কি বলো? বলো ওয়ান গেল মাছ ধরিতে। হ্যাঁ, ফুলের নাম। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। শাপলা। হ্যাঁ। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল। হ্যাঁ। আজকে আমরা কাঁঠাল কিনছি না? হ্যাঁ, আরেকটা আছে। আছে? হ্যাঁ।
গুড গুড গুড। সিন্ডির মধ্যে গেছি আচ্ছা, বলে তো ওয়ান গেল মাছ ধরিতে, ওয়ান গেল মাছ ধরিতে তারপর গেল তার সাথে হ্যাঁ সিটি বসে নৌকা বেলায় বইটা নিয়ে হাতে গুড গুড গুড, ভেরি গুড বাবা, ভেরি গুড। ঠিক আছে, ওকে, যাও তুই পড়তে বসো, হ্যাঁ যাও। এর বয়স হচ্ছে 3 বছর। সামনে ফেব্রুয়ারি আসলে 4 বছর হবে, তার মানে হচ্ছে এটা হলো জুলাই, জুন, 3 বছর 5 মাস হচ্ছে আর কি, 3 বছর 5 মাস, 3 years and 5 months। এটা হলো আমার কপি। বাবা সবাইকে সালাম দাও, ওকে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম